আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। ছুটির দিনে আপনাদের সাথে আহ, লাইভে লাইভে চলে আসছি আপনাদের জন্য। ছুটির দিনে আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করব। রাসেল খান চলে আসছেন, ধন্যবাদ ভাই। আমরা আপনাদের স্টক নিয়ে আমি আজকে আপনাদের স্টক নিয়ে কিছু আলোচনা করব। ইন্ডেক্সের বিষয়ে গতকালকে আলোচনা করেছি, তারপরে আরেকটু রিভিউ করব। আমাদের বাজারের জানেন একটা ভালো কারেকশন হয়েছে, এবং যেটা সেপ্টেম্বরের সম্ভবত কত তারিখে জানি এটা হয়েছে, সেপ্টেম্বরে সবাই আসার আগে আগে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। সেপ্টেম্বরের 25 তারিখে, 8 তারিখে 8ই সেপ্টেম্বর থেকেই বাজারের একটু কারেকশন শুরু হয়। 9 সেপ্টেম্বরটাই ডাউনটা আসে। আহ, কত তারিখ থেকে? আহ, 1লা সেপ্টেম্বর থেকে, তার মানে আহ, আগস্ট মাসের 28 তারিখ পর্যন্ত। এই তো আছি আলহামদুলিল্লাহ। রাসেল ভাই কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মজিবুল ভাই। আমার মোবারক ভাই চলে আসছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সেন্টু ভাই। তো মূল বিষয় হচ্ছে যে যে কথাটা শুরু করতে চাই, বেশি আর দেরি করব না আজকে। আপনাদের স্টক নিয়েও আলোচনা করব, এর আগে ইন্ডেক্সটা একটু ক্লারিফাই করি আপনাদেরকে। আপনারা জানেন যে অক্টোবর মাসে বেশ ভালো একটা রিদমে বাজার ছিল। অক্টোবর সরি, আগস্টের আগে, জুলাই আগস্টে বেশ একটা রিদমে ছিল। ব্যাংক সেক্টর থেকে আইটি সেক্টর থেকে আপনার লাইফ সেক্টর, এই যে একটা সেক্টরের পর সেক্টর, খুব বেশ একটা ভালো মুভমেন্ট ছিল। এবং ফাইনালি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত একই জায়গায়, ইন্ডেক্সটাকে একই জায়গায় রেখে খুব চমৎকারভাবে ইউটার্ন, সাইড বাই সাইড স্টকগুলো ডেলিভারি দেওয়া হয়েছিল। ওয়ালাইকুম আসসালাম। তো ওই টাইমটাতে সবাই বেশ একটা ভালো প্রফিটে ছিল এবং প্রফিট করেছে এই আগস্ট সেপ্টেম্বর মাসে। তো সেই জায়গাতে তখন থেকে আমি আপনাদেরকে ইন্ডেক্সের বিষয়গুলো ক্লারিফাই করেছি যে যতগুলো ক্যান্ডেল একটাও ব্রেকআউটের জায়গার মধ্যে আসতেছে না, তখন এই যে প্রিভিয়াস সাইডের যেই সাপ্লাই জোনটা, সেটাই বলেছিলাম যে এই জায়গা থেকে টেক ওভার করতে পারছে না তারা। বিশেষ করে আহ, সেটা ছিল এই জায়গাটা, এই জায়গাটা, এই সাপ্লাই জোনটা তখন পার করতে পারছিল না। 5,600 থেকে 5,800, 5,675 পর্যন্ত ইন্ডেক্সটা হিট করেছিল। ওয়ালাইকুম সালাম বোরহান ভাই। তো ওই টাইমটাতে অনেকবার একই জায়গায় চিত্রটা আপনারা দেখেন কত চমৎকার। তখনই আহ, বিভিন্ন ধরনের রিউমার ছড়িয়েছিল যে বাজারটাকে 7,000 নিবে, 6,200 নিবে, এই ধরনের গুজব ছড়িয়েছিল। কিন্তু আমি আপনাদের পাশে থেকে সবসময় একটা জিনিস ক্লারিফাই করেছি যে একটা সাপ্লাই জোন না টেক ওভার করে উপরে যাওয়া কখনোই পসিবল না। আগের সাপ্লাই জোনগুলো দেখেছেন যে কিভাবে চমৎকার ছোট ছোট সাপ্লাই জোনগুলো পার করে উপরে এসেছিল, কিন্তু এই জায়গাটাতে গিয়ে বারবার ধাক্কা খেয়েছিল। একবার না, দুইবার না, তিন চারবার। এই দেখেন, এখানে একটা বার ধাক্কা খেয়েছিল। এটা ছিল আগস্ট মাসের 6 তারিখে। এরপর একটা কারেকশন দিয়ে আবার যখন উঠেছে, তখন আর ধাক্কা না দিয়ে একই জায়গায় রেখে, এই যে ইন্ডেক্সটার একই জায়গায় রেখে 20-30 পয়েন্ট এদিক সেদিক। ডাক্তার আলমগীর ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো ওই জায়গাতে গিয়ে বারবার ধাক্কাধাক্কি করেছে। প্লাস ক্যান্ডেলগুলো কিন্তু আমি সবসময় বলেছি যে উপরের শ্যাডো বেশি, উপরের শ্যাডো বেশি, উপরের শ্যাডো বেশি। তার মানে এনগালফিং বা ড্রাগন ফ্লাই বা এই জাতীয় কোনো স্টক আমরা পাই নাই, আমরা ক্যান্ডেল পাই নাই। তখন আপনাদের পাশে থেকে আমি সবসময় বলে আসছি যে একটু সতর্ক হন, একটু সতর্ক হন, মার্কেট নিয়ে সতর্ক হন। এবং সেক্টর যখন ওভার ভ্যালু চলে গিয়েছে, তখন আপনাদেরকে সতর্কতা বানিয়ে দিয়েছি। এরপরে যখন ফলটা করলো, তখন কিন্তু আপনাদেরকে বলেছি যে মার্কেট সামনে ডিভিডেন্ড মৌসুম এবং ইপিএস মৌসুম। তখন কিন্তু একটা সেক্টর বাই সেক্টর চাপে ছিল। সাইড বাই সাইড ডেলিভারি হয়েছে এবং ধরে ধরে একটা আহ, কিছুটা ইয়ে হয়েছে, কারেকশন হয়েছে। ঠিক আছে, তো সেই জায়গাটাতে দেখেছেন যে একটার পর একটা কারেকশন এসেছে, এবং মার্কেট একবার কারেকশন করেই এক জায়গায় রেখেছে, সেখান থেকে আবার ফল করে শর্ট টাইম কারেকশন করেছে। তখনও বলেছি যে ইন্ডেক্সগুলোর একটু প্রবলেম আছে। কেন প্রবলেম আছে?
শক্তিশালীভাবে ওঠার জন্য তারা একবার কাছে 300 বা কত পয়েন্ট এসেছিল, 308 পয়েন্ট পর্যন্ত, 19 পয়েন্ট পর্যন্ত এসে আবার ব্যাক করেছে, কিন্তু শক্তিশালী জায়গা তখনও বলেছিলাম যে 283, 84, 85 বা 65, 66 লেভেলটাতে যে 5200 যে শক্তিশালী সাপোর্টটার জায়গা টাচ না করে উঠলে শক্তিশালী পাবে না, সাইডওয়েজ প্লে করবে, সেইভাবে কাজ করেছে। এর পরবর্তীতে আজকে কয়দিন দেখেন, 1 2 3 4 4 দিন ট্রিমিন্ডাস ফল করেছে, মার্কেট ফল করেছে বলতে বড় ধরনের একটা ক্যান্ডেলের নিচেও কোনো শ্যাডো তৈরি করতে পারেনি, একটা ক্যান্ডেলের নিচেও শ্যাডো তৈরি করতে পারেনি। তো এখন যেটা হচ্ছে, গতকালকের আলোচনায় বলেছি যে 5268 অলরেডি কাছাকাছি, 83 তো 5268 থেকে 5200 আমার হিসাব মতে যে 5200 প্রায় 13-14 পয়েন্টের এই এই জায়গাটাতে টাচ করবে এর যেই কোনো জায়গা থেকে। তবে একটা জিনিস একটু বলি যে প্রত্যেকটা স্টক কিন্তু মোটামুটি আহ, একদম যেই তলানির জায়গা আসছে, মানে সাপোর্টের নিচে যে সাপোর্ট, ছোট 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 সাপোর্ট, ওই ছোট ছোট সাপোর্টের একদম কাছাকাছি বা ওই লেভেলটাও টাচ করছে কিছু কিছু, যেমন আইবিপিটা লাস্ট সাপোর্টের নিচে ট্রেড করে সাপোর্টের উপরে ক্লোজ দিয়েছে, এটাও ভালো কাজ করেছে আইবিপিটা, মানে ভয়ের জায়গাটা থেকে একটু নিচে ভয়ের জায়গা দেখিয়েছে, দেখিয়ে একদম লাস্ট সাপোর্টটাতে টাচ করেছে এই আইবিপিটা, ঠিক আছে। এই ধরনের অনেক স্টক মোটামুটি লাস্ট সাপোর্টের কাছাকাছি চলে আসছে। আলহামদুলিল্লাহ এখন একটা জিনিস ক্লারিফাই কিছুটা বোঝা যায় আমাদের, যে বাজারের যে ইন্ডিকেটরগুলো কিছুটা একদম শক্ত, যে সাপোর্টটা, এই সাপোর্টটা আপনারা দেখেছেন যে 5600 ঘরটাতে, 5600 ঘরটাতে যে শক্তিশালী সাপ্লাই জোনটা, এটা একটা ভালো সাপ্লাই জোনটা, এই সাপ্লাই জোনটা পার করতে পারে নাই, কষ্ট হয়েছে। তো তদুপরি তদুপরি যে নিচের যে আমাদের শক্তিশালী সাপোর্টটা দেখছেন, কত লম্বা সাপোর্টটা, এখানে এই লম্বা সাপোর্টটাতে শুধু আমাদের ইনভলভমেন্ট নেই, আমাদের টোটাল মার্কেটের টোটাল যে আপনার ইনস্টিটিউট, তারপরে পাবলিক পার্টিসিপেন্ট, বড় বড় ইনভেস্টর, সব এই জায়গাতে স্ট্রং সাপোর্টের জায়গাটা তাদের বেসটা আছে। সুতরাং আপনারা দেখেছেন যে উপরে স্ট্রং সাপ্লাই থাকলে যেমন পার করতে কষ্ট হয়, রবি বলেন, তারপর জিপিএইচ ইস্পাত বলেন, বা লঙ্কা বাংলা বলেন, বেস্ট হোল্ডিং বলেন, 18 টাকা বেস্ট হোল্ডিং, লঙ্কা বাংলা 18 টাকার ঘরটাতে স্ট্রং সাপ্লাই জোন, যার কারণে বারবার 18, 20, 30, 50 গিয়ে আবার চলে আসে। রবিটা 29 টাকা 30, 40, 50 পয়সায় স্ট্রং সাপোর্টটা, শক্তিশালী জায়গাটাও পার করেছে, এবং এখনো পর্যন্ত ওই সাপ্লাইটাকে সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে, এবং রবির একটা ফিউচার দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। সেই জায়গা থেকে মোটামুটি শক্ত অবস্থান, এবং জিপিএইচ ইস্পাতের 22 টাকার ঘরটা এখনো অবধি পার করতে পারে নাই। তো এই বিষয়গুলো আপনাদের সাপোর্ট এবং সাপ্লাই জোনের বিষয়টা আপনাদের অবশ্যই অবগত আছেন, যেটা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সাপোর্ট সাপ্লাই জোনের কথা বলে আসি, এবং দুইবার নতুনদের জন্য, পুরানদের জন্য, সবার জন্যই আমি সাপোর্ট জোন, সাপ্লাই জোন স্ট্রংলি ভিডিও আপলোড করে আপনাদেরকে দিয়েছি, বারবার যেন বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তো এখন এই জায়গাটাতে যেটা সাপোর্ট জোনটা আছে মার্কেটে ইন্ডেক্সের, এই ইন্ডেক্সের সাপোর্ট জোন ভাঙা মানে হয়তো 111-এর মতন ঘটনা ঘটতে হবে, নয়তো 5ই আগস্টের মতন ঘটনা ঘটতে হবে। তা আমরা সাধারণত যে জায়গাটাতে এখন বর্তমানে আমাদের দেশে পরিস্থিতি আছে, এইটা রিউমার বলেন, রিউমার থাকবে বা ইয়ে থাকবে, কিন্তু ওই ধরনের ঘটনা পুনরাবৃত্তি অন্তত আপাতত হওয়ার কোনো সমূহ সম্ভাবনা নাই, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। একটা জিনিস, এটা এটা আরো একটু গভীর বিষয়। ওয়ালাইকুম আসসালাম শাহিদ ভাই। তো আরেকটা গভীর বিষয় হচ্ছে, যে কোনো ওয়ার্ল্ডের একটা যখন এই ধরনের ম্যাসিভ আন্দোলন বলেন বা জিও পলিটিক্স বলেন বা যে কোনো কিছু বলেন, এগুলো কিন্তু একদিন দুই দিনে হুট করে হয়ে যায় না, এগুলো আর একটা প্রি প্ল্যানিং, এটা 5 বছর 7 বছর 10 বছর পর পরে এই পুনরাবৃত্তি ঘটে। তো যেটা 5ই আগস্টের ঘটনা ঘটেছে, এই পুনরাবৃত্তি অন্তত সমূহ সম্ভাবনা 2 4 5 বছরের মধ্যে নাই, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। যারা জিও পলিটিক্স বুঝেন, বা যারা এই 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 সিচুয়েশনগুলো কিভাবে তৈরি হয় ওয়ার্ল্ড ওয়াইড, এটার একটা বিশ্লেষণ আছে, যারা যাদের জিও পলিটিক্স বা
পলিটিক্যাল সায়েন্সে লেখাপড়া করেছেন তারা এই বিষয়গুলো জানবেন। আমি করিনি, পড়ালেখা করিনি, কিন্তু আমি এরকম পরবর্তীতে এগুলোর উপরে একটা বেশ ধারণা বা পড়াশোনা করেছি। আমার মানে স্টুডেন্ট লাইফের না, আমার পরবর্তী লাইফে জিও পলিটিক্সের বিষয়গুলো নিয়ে আমি বেশ ধারণা। একটা দেশের ওয়ার সৃষ্টি হয় অন্তত 5 7 10 বছর, 15 বছর, 20 বছর পর পর গিয়ে হয়। তো সুতরাং আমাদের ওই ধরনের ম্যাসিভ মার্কেট ফলিং এর কোনো সমূহ সম্ভাবনা নাই, এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে? সেই জায়গা থেকে ক্লিয়ার করছি যে এই যে শক্ত অবস্থানটা, এটা ইকোনমিক্যাল জোন, এই মানে টোটাল এই মার্কেটের এই সাপোর্ট জোনটা। এখন হয় কি জানেন, আমাদের দেশে তো রিউমার আছে, আমাদের দেশে রিউমার কি আছে, এক একটা সিন্ডিকেট আছে মানুষকে যখন মার্কেট উঠে তখন আকাশ কুসুম স্বপ্ন দেখায়, আবার মার্কেট যখন পতন হয় বা কারেকশন হয় তখন ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করে। এই জিনিসটা একদম 100% আমাদের দেশে ঘটনা ঘটে, ঠিক আছে? তো সুতরাং এই যারা আতঙ্ক ছড়াচ্ছে তারা একটা উদ্দেশ্য প্রণোদিত হয়েই তাদের স্বার্থ রক্ষার্থে, স্বার্থ হাসিলের রক্ষার্থে এখন বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করে। মার্কেট 5,000-এ আসবে, 5,200-তে আসবে, 100-তে আসবে, এইটা টোটালি আপনাদেরকে বায়াস্ট করার জন্য করতেছে। এই জিনিসগুলো যারা বুঝার তারা অবশ্যই বুঝবে। আমার এখন এই ইউটিউব চ্যানেলের মধ্যে একটা শ্রেণী, একটা গ্রুপ চমৎকারভাবে এই রিউমার ছড়াচ্ছে এবং আতঙ্ক ছড়াচ্ছে আমার কমেন্ট ওই ইউটিউব চ্যানেলের পোস্টগুলোতে। এটা আমি ক্লিয়ার ড্যাম শিওর এরা ওই সিন্ডিকেট চক্রের লোক, এবং এদের কাজই হচ্ছে মানুষকে আতঙ্ক করা, মানুষকে ভয় দেখানো, মানুষকে একটা সেল প্রেশার দিয়ে মানুষকে ফতুর করার একটা যে পরিকল্পনা, এটা ওভারঅল আপনারা দেখেছেন। আমি আমার কথাগুলো আপনারা প্রিভিয়াস হিস্ট্রিতে মিলিয়ে দেখবেন যে যখন মার্কেট উঠে, যখন এই যে 5,600 উপরে যখন গিয়েছিল, কি রিউমার্স ছড়িয়েছে যে 5,000, 6,000 যাবে, 6,200 যাবে, 7,000 যাবে, 10,000 যাবে, এই ধরনের বিভিন্ন গ্রুপ থেকে ছড়িয়েছে। তার মানে সেখানে ফিডিং করিয়েছে। এবং আপনাদেরকে আমি এই জোনটা দেখে, এই যে 5,700 জোনটা দেখে বলেছি যে বি কেয়ারফুল, এটা যতক্ষণ পর্যন্ত না পার করতে পারবে ততক্ষণ আপনারা সেফ না। এবং এই ক্যান্ডেলগুলো যখন অ্যাট এ টাইম সবগুলো উপরে শ্যাডো দিয়ে ফিডিং করিয়েছে, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি বলেছিলাম। তদুপরি নিচের যে বিষয়টা আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য আমি ক্লিয়ার করে বলছি যে তদুপরি নিচের যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা এতটাই স্ট্রং যে এটা এখানে আমাদের টোটাল কান্ট্রি ইকোনমিক্যালের একটা সাপোর্ট জোন। এইটা এই মার্কেট, শেয়ার মার্কেটের, ঠিক আছে? এই সাপোর্ট জোনটা ভাঙতে হলে ওই যে বললাম যে 5ই আগস্টের মতন ঘটনা বা এই ধরনের ঘটনা হইতে হবে। কিন্তু জিও পলিটিক্স যারা বোঝেন তারা জানেন যে একটা দেশের ওয়ার বা একটা দেশের এনভায়রনমেন্ট সিচুয়েশন চেঞ্জ হতে হলে অবশ্যই ওই 5 7 10 বছরের একটা প্রি প্ল্যানিং থাকে। ওই জিনিসটা আপাতত হওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনারা এইটুকু মাথায় রাখেন। এখন আমাদের দেশের ফেসবুকের গুজবের জায়গা, ইউটিউবের গুজবের জায়গা, এবং বিভিন্ন পলিটিক্যাল পত্রিকাগুলো বলেন বা নিউজ পোর্টালগুলো বলেন, এগুলো গুজবের জায়গা, গুজব ছড়াবে। কিন্তু রিয়েলিটি আপনাদেরকে বুঝতে হবে যে একটা দেশের এই ধরনের ওয়ার কখন সৃষ্টি হয়, বা গভর্নমেন্ট পরিবর্তন বলেন, ইলেকশন বলেন, এগুলো আলোচনা সাপেক্ষে সমাধান। বাট ওই ধরনের 5ই আগস্টের মতন ঘটনাও ঘটবে না। সরকার পরিবর্তনের যেসব ম্যাসিভ একটা আন্দোলন, ওইগুলা কিছুই হবে না ইনশাল্লাহ, এতটুকু মাথায় রাখেন। বাজারের স্বাভাবিক, আমাদের আগে বলেছি যে আমাদের বাজারটাকে অলমোস্ট হোম টু ডোর করে রাখা হয়েছে। যে 5,200 এর আগে কারেকশনের মধ্যে 4,500 নিয়ে আসছিল, এরপরে 5,700-800 গেলেই একটা সেল প্রেশার আসে। এটাই হচ্ছে আমাদের এই সিন্ডিকেটের কারসাজি বা ইয়ে। আর জানেন যে যখন আপনি একটা ভালো কাজ করতে যাবেন, যখন একটা মানুষকে সুপরামর্শ দিতে যাবেন, একটা শ্রেণী চাইবে না, যারা স্বার্থান্বেষী শ্রেণী, এই স্বার্থান্বেষী শ্রেণীরা কখনো চাইবে না যে তাদের বেনিফিটটা যেন, তাদের এই কাজগুলো, তারা লুটপাটের জায়গাটা বন্ধ হয়ে যাক, এটা তো কখনোই চাইবে না। সেই জায়গা থেকে তারা সবসময় আমার বিরোধিতা, বা আমার মতো যারা এই মার্কেটের ভালো কাজ করে, কি অনেক আছে, কয়েকজনকে আমি চিনি, ওরাও কিন্তু মার্কেটের ভালো, মানুষের ভালোর জন্য, মঙ্গলের জন্য কাজ করে। হাতে গোনা ম্যাক্সিমামগুলোই টাউট বাটপার, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ খুলে এই বাটপারিগুলো করে, এবং ওদের অনুসারী বা ওদের গ্রুপের লোকজনই এই এই ধরনের কাজগুলো করে, ঠিক আছে? তো ওই জায়গা থেকে আপনাদেরকে বলছি
ইন্ডেক্সটা আশা করছি আর হয়তো 5-7-10-15-20 পয়েন্ট বা 30 পয়েন্ট যাই হোক এখান থেকে বাউন্স ব্যাক করতে বাধ্য হবে ইনশাল্লাহ। এরপরে ধরেন সামনে যেগুলো ডিভিডেন্ড আসবে, ইপিএস এর আসবে, ভালো ইপিএস এর গুলো যেভাবে আপনাদেরকে যেমন ইপিএস আসলে যখন ভালো ইপিএস দেখ একটা টান হবে, ওই টানে আপনারা এক্সিকিউশন নিতে পারবেন। আর যেগুলো ভালো ডিভিডেন্ড হয় বটম সাইডে আছে, আপনি ডিভিডেন্ডের পরে হলো আপনাকে সেটা প্রফিট দিতে বাধ্য। এটা যেমন সিবিওটা ডিক্লারেশনের পর থেকে দিচ্ছে। আর যেগুলো আগে প্লে করে ফেলেছে ধরেন অ্যানবয় টেক্সটাইল আগে প্লে করেছে, তারপরে ইএইচএল আগে প্লে করেছে, এই জাতীয় যেগুলো উপরে প্লে করার পরে ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো থেকে একটু সাবধান। কারণ মার্কেট প্লেয়াররা কখনো ডিভিডেন্ডের উপরে, যারা ক্যাপিটাল গেইনের আশায় থাকে তারা কখনো ডিভিডেন্ড অ্যাকসেপ্ট করে না। তো সুতরাং ওইসব জায়গা থেকে একটু সচেতন থাকবেন। মার্কেট পড়েছে সালভো কেমিক্যালটা 18 টাকা থেকে অলমোস্ট 36 টাকা, ডাবল প্যাটার্ন করেছে। এখন সেটা অতটার একটা মুভমেন্টটাই। আর আরেক দিক থেকে হচ্ছে যে সাপোর্টটা সালবোটা 31 টাকার ঘরে আছে, এখানে একটা 30 টাকা লেভেল একটা সাপোর্ট আছে, মার্কেটটাও ওই লেভেল চলে আসছে। আপনার মার্কেট ঘুরলে সালবোটাও আবার উঠবে, সেটা 35-80-র উপরে যখন স্ট্রং ক্লোজ চলে আসবে, সাপোর্ট ক্রিয়েট করবে, তখন 40-42-43-এর দিকে যাবে। এখন দেখেন বাজারটা যদি ঘুরে, বাজারটা ভালো হয়, আশা করছি, আমরা সবাই আশাবাদী, আমরা আশার বুক বেঁধেই আমরা এই মার্কেটে এসেছি। আরেকটা বিষয় হচ্ছে যে মার্কেটটা হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ জায়গা, এটা আমরা জেনে শুনে বুঝে এসেছি। এইখানে আমাদের লাভ লস হবে এই মাথায় রেখে, এই ব্রেনটার মধ্যে ঢুকেই অলওয়েজ বাজার আকাশে উঠতে থাকবে এমনও বিষয় না, আবার অলওয়েজ মার্কেট পাতালে যেতে থাকবে এমনটাও বিষয় না। এই আকাশ পাতাল উঠা নামার ভিতরে আমাদেরকে আমাদের সেফ জোন থেকেই হিসাব নিকাশ করে যখন আমরা করব, এন্ট্রি দিব, সেখান থেকে আহ, একটা জিনিস আমাদেরকে এন্ট্রি সেফ জোনে অন্তত কারেকশন হলো, যদি আমাদের 5%, 10% বা 15% পরেও স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারে যদি আমরা ইনভেস্টমেন্ট থাকে, তাহলে সেটা আবার ঘুরতেও, বাজার ঘুরলে সে আমার স্টকটিও ঘুরতে সমস্যা হবে না। আপনার কিছু কিছু স্টক তো বাজার এই পতনের ভিতরেও ভালো আছিল, পদ্মা অয়েল, ম্যাগনা পেট্রোলিয়াম, আপনার ইউনাইটেড পাওয়ার, তারপরে যেগুলো ছিল বিএসসি টিএসসি, এগুলো ভালো অবস্থানে আছে। এমন একটা 2-4-5 টাকা এদিক সেদিক হবেই, বড় বড় শেয়ার, স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, কোনো সমস্যা নাই, এগুলো হবে, এগুলো নিয়ে কোনো টেনশন কিছু নাই। আর বাজার যখন হয়, হ্যাঁ, এটা তো বিশ্বের দুর্বল শেয়ার খেতাব পাবে, তো বাংলাদেশ খেতাব পাবেই। গত 15 বছরে যতগুলো স্টক, 350 স্টকের মধ্যে 95% স্টকগুলোই ছিল একটা কারসাজির মাধ্যমে, ম্যানুপুলেশনের মাধ্যমে বাজারে নিয়ে আসা হয়েছিল, এটা আপনারা জানেন। ওই ক্ষেত্রে এগুলা ওই যে 30-40-50টা কোম্পানি অলরেডি ক্লোজড হয়ে গেছে, এটা বিভিন্ন সেক্টরের, এগুলো একদম টোটালি একটা লুটপাটের ধান্দার মধ্যে ছিল। যাই হোক, এখনো পর্যন্ত আমাদের যেই আইপিওর কোনো নতুন কোনো আসে নাই। ভালো কোম্পানিদেরকে, এটা একটা হয়তো গভর্নমেন্ট চেঞ্জ হলে আসবে, অথবা ভালো কোম্পানিদেরকে ইনভাইট করলো, তারা আসতে চায় না কেন? আমাদের মার্কেটের ক্যারেক্টার লুজের কারণে, এই কারণে আসে না। দেখেন স্কয়ার ফার্মা অতটা প্লে করে না, কেন প্লে করে না? তারা ডিভিডেন্ড এবং তাদের একটা রেপুটেশন আছে, বাজারে একটা রেপুটেশন আছে। তারপরে মতিন স্পিনিং, এটা তাদের একটা রেপুটেশন আছে, তারা ওই রেপুটেশন নষ্ট না করার জন্য ওইভাবে প্লে করতে চায় না। আর র্যানেটার কথা বলেছি, যে র্যানেটারটার বিষয়টা টোটালি হচ্ছে ওই যে পারফরমেন্সের তাদের যেটা আছে, তারা কিভাবে এটাতে সম্ভবত নিয়ন্ত্রণ সংস্থা চাচ্ছে যে এটা লকিং সিস্টেম, 2 বছরের জন্য লকিং চাচ্ছে। আর কোম্পানি বা ইনস্টিটিউট বা ওরা চাচ্ছে যে এটা ওপেন রাখার জন্য। এইখানে একটা দ্বন্দ্ব চলছে, যখন এটা সমাধান হবে তখনই র্যানেটার একটা চিত্র পরিবর্তন আসবে, ঠিক আছে? তো এই যে কথা বলছি, যে আইবিপির কথা বলেছে, যেটা ওই মার্কেট চাপের কারণে তার সাপোর্ট ভেঙে নিচে নেমে আবার একদম বটম সাপোর্ট, যেটা একদম লাস্ট সাপোর্ট, যেটা সেটার উপরে ক্লোজ দিয়ে ফেলেছে। আশা করছি বাজারের যেই ম্যাক্সিমাম চিত্রগুলো, যেই সাইটগুলোতে আসছে বাজার, বিশেষ করে ইন্ডেক্সের যে সাপোর্টটা, স্ট্রং সাপোর্টটা, সেটা কিন্তু ইনশাল্লাহ হবে, উঠে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা তো সভ্য জাতি, পৃথিবীর মধ্যে শিক্ষিতর মধ্যে নাম্বার ওয়ানে আছে, তারা 100% শিক্ষিত জাতি। ওরা আমাদের মতন এত অসভ্য জাতি না যে প্রতি জিনিস নিয়ে, ওদের যেটা হয়েছিল করোনার সময় ব্যাড ইনভেস্টের কারণে তাদের অর্থনৈতিক ক্রাইসিস হয়েছিল। দেখেন তারা আবার
গভর্নমেন্ট যে পরিবর্তনের সাথে সাথে তারা ইকোনমিক্যাল স্ট্রং দাঁড়িয়ে গেছে, নেপালেও সেম জিনিস হয়েছে। তারপরে দেখেন পাকিস্তানের মতন আমাদের চেয়েও অর্থনীতি দুর্বল হলেও তাদের শেয়ার মার্কেট কোথায় চলে গেছে। ওরা চায় যে ওদের দেশের আয়নাটাকে, অর্থনীতির আয়নাটাকে ওয়ার্ল্ড ওয়াইড একটা পজিশন দেখানোর জন্য। তা আমাদের দেশে তো হচ্ছে ভাই ওই যে, এটা তো আর বলতে বলতে বিরক্ত হয়ে গেছে, যে যায় লঙ্কা সে হয় রাবণ, এই ধরনের ঘটনাই ঘটে। ওয়ালাইকুম সালাম আনোয়ার ভাই। তো আমাদের এই জায়গা থেকে যাই হোক, অনেক ইন্ডেক্স দিয়ে কথা বলেছি। তো অতি অচিরে অচিরে আমরা ভালো একটা আপট্রেন্ড মুডে চলে দেখবো মার্কেটটা। এবার আসি আমি আমাদের আহ, কিছু স্টকের। আইটিসি নিয়ে অনেক আগেও অনেকবার বলেছেন। আইটিসি অ্যাকচুয়ালি আইটি সেক্টরের টোটাল সেক্টরেরই তো অবস্থান খারাপ, দেখেন এখনো ডাউন মুডে আছে। আর আইটিসিটা একটা প্লেও হয়েছিল, এটা যখন প্লে হয়েছিল তখন কিন্তু আইটি সেক্টরের ফার্স্ট সিগন্যালটা আমি দিয়েছিলাম, ভালো হয়েছিল। আচ্ছা, এবার আমি এই আইটিসির কথাটা বলেছি যে ডাউন ট্রেন্ডে আছে, হয়তো আরো 2-4 দিন পরে বাজার ঘুরলে হয়তো আপ ট্রেন্ডে আসবে, তখন কিন্তু আপ ট্রেন্ডের একটা চিত্র হয়তো আপনাদেরকে তুলে ধরবে। এবার একটা কথা বলি, আপনারা দেখেছেন যে গত সপ্তাহে মানে আমাদের প্রিভিয়াস উইকে সম্ভবত সোমবার মঙ্গলবারের দিকে আমি ইন্স্যুরেন্সের একটা ইন্ডিকেশন করেছি। ঠিক ম্যাচিউর ডেটে অনেকেই প্রফিট নিয়েছেন, কিছু কিছু যেমন আইসিআইসিএল এর ইন্ডিকেট করেছিলাম, আরও কিছু জেনারেল ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম। তো এটা এখন আপট্রেন্ডে গিয়ে একটা ডেলিভারি 3 দিনের ম্যাচিউরিটি নিয়েছে। বাট আগামী সপ্তাহে আশা করছি ইন্স্যুরেন্সের একটা পজিটিভ সাইন হবে, কেননা কিছু স্মার্ট মানি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে ঢুকেছে। হ্যাঁ, তো ঢুকেছে। তো সেই জায়গা রহিম আপা, আপনি কখনো নেগেটিভ চিন্তা করবেন না। আপনার এই মার্কেটের আপ অ্যান্ড ডাউনের ভিতরে আপনি যদি আপনার মনকে মনোবল শক্তি রাখতে পারেন, এমনও ঘটনা আমি আপনাদেরকে বলেছি আমার হিস্ট্রিতে। ওই যে তাল্লু স্পিনিং নিয়ে এক ভাই বলছে তাল্লু কিনছি, পড়ে গেছে। ভাই আপনি কিনছেন 3-4 দিন আগে, আমি 3 বছর আগে তাল্লু কিনা 13 টাকা করে, সেই তাল্লু আমার এখনো আছে, হোল্ডিংয়ে আছে। প্রিভিয়াস গভর্নমেন্টের সময় বলেছি 10 টাকার নিচে নামবে না, নামে নাই। এই শুধু গভর্নমেন্ট চেঞ্জের পরে 5 টাকার ঘরে আসছিল, 4 টাকা 70 আসছিল, সেখানেও আমি বাইসেল কিছু করেছি, কিছু ইয়ে করেছি, কিন্তু আমার মূল শেয়ারটা আমি রেখে দিয়েছি, কেননা এর ফ্যাক্টরি রানিং আছে। ওর ইপিএস খারাপ দেখাচ্ছে, নো ডিভিডেন্ড দিচ্ছে, আবার দেখা গেছে এটা আবার যখন ভালো অবস্থানে আসবে উঠে যাবে, ওদের সার্ভিস চলছে। তো এই বিষয়গুলো নিয়ে কোনো টেনশন আমি অন্তত করি না। আমার যে ধৈর্য, আমি 2-3 বছর আগের শেয়ারও পালছি, আপনাদেরও অনেকের বাধ্য হয়ে পালতে হচ্ছে। তবে যেই কিছু কিছু যেগুলো বন্ধ কোম্পানি, ডিলিস্টেটের একটা রিউমার আছে, ওই সবগুলো থেকে আসলে আর কোনো কিছু ফেরত পাওয়ার কোনো কিছু নাই। তাল্লু যদি এই ধরনের কিছু হতো, আমি আরো বহু আগেই লস টস দিয়ে বের হয়ে যেতাম। তো যেহেতু ফ্যাক্টরির যেমন আরেকটা আছে যে তাল্লুর, আরেকটা আছে যে আহ, তাল্লু, বঙ্গজ, আর হচ্ছে আরেকটা কি জানি আছে ওদের স্পিনিং, মিথুন নিটিং এর কিন্তু ফ্যাক্টরি বন্ধ। মাঝখান দিয়ে বেচা কিনা করে বলছে যে কোম্পানি চেঞ্জিং হবে, এই ধরনের কথা বলে ওরা বলছে যে এটা কোম্পানি কিনে নিয়েছে বলে একটা প্লে করেছিল। ওইটা শুধু ওই যে নিউজ পোর্টাল দিয়ে কাজটা করেছিল, বাস্তবিকতা এখনো ক্লারিফাই ডিএসসি থেকে আসে নাই। ঠিক আছে। আচ্ছা, ওই ওরিয়ন ফার্মা, বিকন ফার্মাটা এখনো, যেহেতু এটা অনেক বিগ গেম হয়েছে প্রাইসিং এর বিষয়টা, তবে ইপিএস ওদের ডিভিডেন্ড আসলে তখন কিন্তু একটা পরিবর্তন আসবে। বাজার ক্রাশ করেছে ওরিয়ন ফার্মা টার্মা এগুলো, আবার যখন আমি একটা ডিভিডেন্ডের ডিক্লারের কথা শুনছি, তো ওদের ঘোষণাটা আপনার প্রিভিয়াস তারিখটা দেখেন কবে ঘোষণা আসে, সেই সময় কিন্তু একটা কিছু হবে ওরিয়ন ফার্মাটা। ঠিক আছে। তো ওরিয়ন ফার্মার যে অবস্থান, ও সবগুলোই সবগুলোই একদম নিচেই পড়ে গেছে। ও ওরিয়ন ফার্মাটা কততে আসছে, এটা বাজারটা যদি ঘুরে আর ডিভিডেন্ড তারা যদি ডিক্লারেশন দেয়, তবে শুনেছি কিছুটা ভিতরগত শুনেছি যে ডিভিডেন্ড দিবে, 34 টাকার ঘরে আছে, ভালো জায়গা আছে, ভালো অবস্থানে আছে। এটা ডিভিডেন্ড ডিক্লারেশন করলে এবং একটা ভালো একটা রিটার্ন আসবে অন্তত। একটা সাপোর্ট তো এখানে করেছিল, ভালো 37 টাকার সাপোর্ট করেছিল। মার্কেট যখন চাপ দেয় তখন তো আমাদের মতন লোকজন যারা প্যানিক হয়ে যায়, তারা ওই আতঙ্কে ছেড়ে দেয়, শেয়ার ছেড়ে দিলে তখন মার্কেটে একটু প্রেশার আসে। আর আরো কিছু ওই যে কুচক্রী মহল এখন যেটার যেভাবে প্রচারণা করছে যে মার্কেট এই হবে সেই হবে, নিচে নেমে যাবে, 2000 5000 যাবে, 4000 যাবে, এরা কিন্তু সবগুলা ফ্রড, এবং এরা অত্যন্ত বদমাইশ লোকগুলা এই কাজগুলো করে। ঠিক আছে, এটা আমার ইউটিউব চ্যানেলেও এই ফাইজলামিগুলো ওরা করতেছে। আমি একদম স্পষ্ট ধারণা জানি যে এরা এখন আতঙ্ক সেক্টর, মানে পাবলিককে আতঙ্কিত করার জন্য এই জিনিসগুলো করে থাকে। ঠিক আছে, আতঙ্কিত করে থাকে।
তো আপনারা ওদের ফাঁদে যারাই পা দিচ্ছেন বা দিবেন তারাই ধ্বংস, এটা মাথায় রাখবেন। আপনার শেয়ারে আপনার ইয়ে নাই, এটাকে কি বলে, মার্জিন লোন নাই, যারা মার্জিন লোন ইউজ করছেন তারা ধ্বংস হয়ে গেছেন। এখানে আমার এক ভাই, অনেক ভাইকে দেখছি এবং আমি জানি যে ওরা মার্জিন লোন নিয়ে ওদের পোর্টফোলিও জিরো হয়ে গেছে, ওইগুলা একদম কাগজ হয়ে গেছে, ওইগুলা আর ফেরতও পাবেন না, এরকম আছে। হ্যাঁ, তো নির্বাচন হবে, যেটা সরকারের ইয়ে আছে সেটা হবে, আর এই সুযোগগুলোই কাজে লাগিয়ে, এই যে দেখেন কিছুদিন আগে রিউমার ছড়িয়েছে যে এটা হবে সেটা হবে, বিভিন্ন ধরনের কথা বলে বাজারটাকে ফল করাইছে। তো বাজারটা ফল করানোর পরে যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তখনই কিন্তু বাজারের চিত্রটা বেশি নামছে। এখন যে পজিশন আছে এই পজিশনের 5200 প্লাসের জায়গা থেকে কিন্তু আর নিচে যাবে না, 5235, 70, 80 এই জায়গার ভিতরের থেকে বাজারটা ঘুরতে বাধ্য ইনশাল্লাহ। কেননা এখানে ইকোনমিক্যাল ইনভেস্টমেন্টটা বিশাল, পার্টিসিপেন্টের জায়গাটা, এটা ওইভাবে কোনোভাবে ধ্বংস হওয়ার কোনো কিছু নাই। যা হয়েছে, কত পয়েন্ট হিসাব করেছেন আপনারা, যে কারেকশনটা হয়েছে সেটা হচ্ছে যে 5675, আর এদিকে যদি 5300, 200, প্রায় ধরেন 350 পয়েন্টের মতন একটা, প্রায় 450, 350, 450 পয়েন্টের মতন একটা কারেকশন হয়েছে। তো আমাদের যেটুকু হওয়ার, যেটুকু নামার করে ফেলেছে এই কারেকশনের মধ্যে। যখন মার্কেটটা ভালো ছিল তখন আপনারা অনেকে ভালো ভালো প্রফিট করেছেন না, অনেকে তো প্রফিট করেছেন বেশ ভালো, এই যে এই লেভেলটা থেকে একদম টপ লেভেল পর্যন্ত অনেকে ভালো ভালো প্রফিট করেছেন। আর যারা, যেই লোকজন ওই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ বা ফিডিং বাসদের গ্রুপে ঢুকে পড়েছেন, সেইখানে কিন্তু তারা এই অবস্থা হয়েছে। এই লোকটাকে এমডি আশিক না? আচ্ছা, আপনাকে ব্লকের মধ্যে ব্লক লিস্টে নিয়ে যেতে হবে। আপনার পছন্দ না হলে এখান থেকে চলে যান, আপনাকে কেউ দাওয়াত দিয়ে আনে নাই, বুঝছেন? ফাইজলামি ইত্রামি কথাবার্তা বলবেন না, স্টুপিডের মতন কথা বলবেন না, এখানে বুঝতে চাইলে বুঝবেন, না বুঝলে গেট আউট ফ্রম হিয়ার। সো ডোন্ট ট্রাই টু দ্য ব্যাড কমেন্ট, ওকে? আপনার মতন অসভ্য লোক এখানে আসার প্রয়োজন নাই তো। এই যে এমডি আশিক, আপনার পছন্দ না হলে গেট আউট ফ্রম হিয়ার। কে বলছে আপনাকে আমার এখানে আসতে, দেখতে বলছে? আপনাকে কি দাওয়াত দিয়ে আনেছি? আপনি যেতে পারেন এখানে, আপনার ভালো না লাগলে দেখবেন না, ঠিক আছে? আমার যেখানে যারা আছেন, আমার প্রিভিয়াস এখানে যারা আছেন, তারা যারা বুঝেন তারা থাকবেন, আছেন, আর যাদের ভালো লাগবে না তারা চলে যাবেন। সো এইসব ফাইজলামি ইত্রামি কথাবার্তা এখানে বলবেন না, ঠিক আছে? আপনার মাথায় গন্ডগোল আছে, পাগল ছাগলের পরিচয় আপনি দিয়ে ফেলেছেন কমেন্ট লিখে, ঠিক আছে? সো বেটার ইউ লিভ ফ্রম হিয়ার, ওকে? তো যাই হোক, এখন এই ইন্ডেক্সের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করেছি। এই যে আশিক, এমডি আশিক, ওই বাটপারদের একজন বাটপার এখানে আসছেন, এখানে ফাইজলামি করার জন্য, ঠিক আছে? আপনাদেরকে আতঙ্কিত করার জন্য। সো বি কেয়ারফুল ফ্রম দিস টাইপ অফ স্টুপিড, ঠিক আছে? এখন স্টকগুলোর কথা বলেছি আপনাদেরকে, তো বাকিটা এবার আপনাদের স্টকগুলো দেখি। ক্যাপিসিএল, এই লোকটা একদম ওই স্টুপিড, মানে বাটপার লোকদের একজন। এই যে এমডি আশিক লেখা আছে দেখবেন, এই এমডি আশিকটা ওই বাটপার লোকদের একজন। এটা একদম চির সত্য কথা। ব্লক মারবো তো, অবশ্যই ব্লক মারবো, আমার লাইভের পরে ওকে ব্লক মারবো। এই বাটপাররা আপনাদেরকে ক্ষতি করার জন্য আসে, একদম শেষ মুহূর্তে পর্যায়ে যখন বাজারটা একটা কারেকশন কমপ্লিট করে কাছাকাছি চলে আসে, তখন এই বাটপার লোকগুলা আপনাদেরকে আতঙ্কিত সৃষ্টি করে। এই বাটপার লোকদের থেকে সবসময় অলওয়েজ সাবধান থাকবেন। আপনাকে বলে বা আপনাদের এই ধরনের কমেন্ট করে আপনাদের ভিতরে আতঙ্ক ছড়াবে। আপনি আপনারা যারা যারা আছেন এখানে, এই লোকটারে ব্লক করেন, আপনারা ব্লক করেন। এরা আতঙ্ক ছড়িয়ে আপনাদের হাতে শেয়ারগুলো সেল করানোর জন্য এইসব জায়গায় এই রিউমার ছড়ায়, ঠিক আছে? এদের থেকে সাবধানে থাকবেন। এই এমডি আশিক নামের এই বাটপারগুলার থেকে সাবধানে থাকবেন। এরা আসেই এইগুলা এখানে ফাইজলামি করার জন্য, কেননা আপনারা আতঙ্কিত হবেন ওদের কমেন্টে, আর এই ধরনের ইয়েটা হবে, ঠিক আছে? এই বাটপারদেরকে একটা ক্রুশিয়াল টাইমে এসে এই ধরনের কথা বলে আপনাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে, ঠিক আছে? তো এগুলা আছে, ওই যে ইউটিউব চ্যানেলেও কিছু এইসব বাটপাররা আছে, এই আশিক, এমডি আশিকের মতন এইসব বাটপারগুলো আছে, সাবধানে থাকবেন এদের কাছ থেকে। তো কেপিসিএলটা দেখেন, এগুলা তো কেপিসিএল তো এমনিতেই বটম সাইডে আছে, এবং একটা জায়গায় এখন এই মার্কেট পতনের ভিতরে একটা জায়গা ধরে রেখেছে। তো এদেরকে ধরে রেখেছে। তো
এখানে যে জায়গাটা আছে কেপিসিএল মার্কেট, যে পতনটা ঘটেছে বা কারেকশনটা ঘটেছে এখনো যে জায়গাটাতে আছে, আশা করি এখান থেকে, হ্যাঁ ওদের মতো অনেকেই আছে, জি ঠিক বলেছেন রহিমাপা, এদের মতন এরাই আসলে আপনাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এরা কাজ করে, বুঝছেন? এই এমডি আশিকের মতন লোকজন, এগুলা ওই যে দালালদের দালাল, এগুলা হচ্ছে ওই দালালি করে খায়। তো এখন আপনাদেরকে এই যে প্রিভিয়াস টাইমটাতে যে আমি একটা সেফটি জোনের নিয়ে মানে আলোচনার মাধ্যমে শিখাচ্ছি, এই শিখানোটা তাদের কাছে কষ্ট হচ্ছে, তারা তো আপনাদের টাকাগুলো লুট করতে পারতেছে না, এটা হচ্ছে মূল প্রবলেম। ঠিক আছে? তো কেপিসিএল ভাই আশা করি বাজার যে জায়গা আছে এবং তার ডিভিডেন্ড টিভিডেন্ড কি কি আছে একটু খোঁজ খবর নিয়ে রাখবেন। আহ, পড়ার কোনো জায়গা নাই, এটা এমন একটা প্লেও করে নাই দীর্ঘদিন যাবৎ, যেহেতু এই যে এই 10 টাকার ঘরটাতে তারা যে একটা বিশাল ইয়ে করেছে, ইনভেস্টমেন্ট করেছে, বাজার ভালো হলে এটার উদাহরণ অনেকগুলো দিয়েছিলাম, যেমন এআইএল, তারপরে আপনার এটাকে কি বলে বিছাচারি আর খান ব্রাদার্স, যে এগুলা যে বটম সাইডে এআইএল আর বিছাচারি 47-এ যখন এরকম একটা সাপোর্ট জোন তৈরি করেছিল, সেখান থেকে একটা গ্যাপ 60 টাকা 62 টাকা পর্যন্ত দিয়েছে। খান ব্রাদার্সটাও দেখেছেন যে 111-12 টাকা থেকে 111-12 টাকা থেকে 165 টাকা পর্যন্ত একটা প্লে রোল করেছে। তো এইভাবে যখন দেখবেন যে সাপোর্ট জোনটাতে স্ট্রংভাবে থাকে, মার্কেট চাপ দিলে, জি ভাই শহীদ ভাই, সাইদুল ভাই, এরাই এরাই মানুষকে খুবই আতঙ্কিত করে মানুষকে দুর্বল করে। তো এখন মদিনার ফেরিওয়ালা ভাই, আপনার এই আমার তো সিবিওটা 165 টাকা লেভেলে কয়েকবার আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি, আপনাদের সাথে আলোচনা করেছিলাম, এবং এটার একটা ধাপ 113 টাকা থেকে 125 টাকা পর্যন্ত একটা সাপ্লাই জোন ছিল। সেই সাপ্লাই জোনে এখন একটু রিটেস্ট হচ্ছে। তো এখন রিটেস্টে কতটুকু আনে, কারণ সিবিও তো পার ডে 5-7 টাকার আপ অ্যান্ড ডাউন হয়। আমি যেটা দেখেছি যে 197-92 টাকার দিকে রিভার্স করতে পারে বা রিটেস্ট করতে পারে, করে ফাইনাল একটা জোন আছে 280, 260 টাকা 70 টাকার ঘরটাতে সিবিওটা, হ্যাঁ ওইদিকে হয়তো সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা আছে, কেননা তার রেকর্ড ডেটটা এখনো সামনে বাকি আছে। ওই রেকর্ড ডেট পর্যন্ত খুব সম্ভাবনা 220 টাকার 260-70 টাকার ঘরটাতে যাওয়ার খুবই সমূহ সম্ভাবনা আছে, অতটুকু। ঠিক আছে? জি ভাই, এরা মলম পার্টির লোক, এই এমডি আশিক মলম পার্টির লোক, এরা আসে এখানে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো আচ্ছা, এখন এই এইটার এখন যেটা আছে, এই ক্যান্ডেলটা কিন্তু একটা রিটেস্টের ক্যান্ডেল, এটা হচ্ছে সিবিও। ঠিক আছে? এখন রিটেস্টের ক্যান্ডেল হলে আমি একটু জিনিসটা এই প্রিভিয়াস হিস্ট্রিতে একটু চলে গিয়ে দেখে কত এই এইটা কতটুকু পর্যন্ত আসতে পারে। 193 টাকা হয়তো, বা 94 টাকা, বা 100 আবার নাও আসতে পারে, কারণ এটা তো হচ্ছে আপনার এই লো পেড আপের শেয়ারগুলোর কথা আপনাদেরকে সবসময় একটু ভিন্নও বলেছি। আবার আরেকটা জায়গা হচ্ছে যে 105-107 টাকার ঘরটা। ঠিক আছে? তাহলে সিবিও ব্যাপারে ক্লিয়ার আপনারা। সিবিওটা ফাইনালি যে জায়গাটা হয়তো বা আমার একটা প্রেডিকশন বলে, বা এবং তার বর্তমান ট্রেড বাই সেল যেই জিনিসটা কাজ করে, সেই কাজটা হচ্ছে এই 270 টাকা বা 267 টাকা 66 টাকা পর্যন্ত একটা সমূহ সম্ভাবনা আছে। এই কারেকশনটা দিয়েই যখন উঠবে তখন এটা উঠে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আহ, আপনাদেরকে কিছু স্টক আমি একদম, কারণ দেখতে দেখতে মুখস্থ তো, আপনাদেরকে কিছু কিছু বলি। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের এই মুভমেন্ট না, বুঝছেন? এটা মার্কেট পড়ছে, ওই ফাঁকে 10-20 পয়সা 50 পয়সা কিছু ইয়ে হচ্ছে। এর মধ্যে ক্যাপিটেকটা একটু গ্যামলিং হয়, ক্যাপিটেক হয়, আর হচ্ছে আরেকটা হচ্ছে ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ড আছে একটা, আরও একটা কি ইয়ে আছে, এই 2-3টা শেয়ার সম্ভবত। আচ্ছা, 2-3টা শেয়ার যেগুলো আপনারা জানেন যে এগুলো এই একটু মুভমেন্ট হয়, বাকিগুলো 10-20 পয়সা 30 পয়সা এইটুকুই। ঠিক আছে? তো এবার আপনাদেরকে বলি, বিএসসি, তারপরে সাবমেরিন কেবল, তারপরে ওরিয়ন ফার্মা, বিকন ফার্মা, এগুলোর তারপরে হচ্ছে ইউপিজিএল, উপজেলা যেটাকে আমরা বলি, ইউনাইটেড পাওয়ার, এসপিসিএল এর একটা কে জানি আমাকে ইনবক্সে বলছে তাদের নাকি ফ্যাক্টরিতে আগুন লাগছে, পাওয়ার প্ল্যান্টে আগুন লাগছে। এটা আমি কতটুকু শিওর জানি না, এটা আমার কাছে আমার কোনো অথেন্টিক কোনো খবর টবর আমি দেখি নাই বা জানি না। বাট বাজার কারেকশনের সাথে ওগুলো ইন্ডেক্স মুভারের সাথে যেগুলো আছে, এসপিসিএল আর কেডিএস, এসপিসিএল
কেডিএস বা যেগুলো বাজার ইন্ডেক্স মুভমেন্টের সাথে আছে, বাজার ইউটার্ন আসলে দেখবেন যে এগুলো আবার প্রিভিয়াস জায়গায় চলে যাবে, এটা কোনো মিস হবে না। আর এর ভিতরে যেগুলো ধরেন এই ফান্ডামেন্টালি অনেকগুলো শেয়ার পড়ে নাই, সেগুলো কিন্তু যখন বাজার করবে বিফোর ডিভিডেন্ড অর আফটার ডিভিডেন্ড প্লে মুডে আসতেই হবে। কেননা এখানে মানি মার্কেট, এখানে সবাই যারা যারা এগুলো করে সেগুলো। হ্যাঁ মিজান ভাই, ওকে ব্লক করবো আমার লাইভ শেষে, কারণ এখন লাইভ চলাকালীন ব্লক করতে গেলে আমার আপনাদের একটু সমস্যা হয়ে যাবে। ওকে আমি নোটিফিকেশন করে রাখছি, এমডি আশিক, এমডি আশিক, ASHIK। এই বাটপারকে এই এমডি আশিককে আমি বাটপারটাকে এর আগে কখনো দেখি না। এই দেখছেন ওরা ফলো করে, ওরা ফলো করে যখন আপনাদেরকে একটা মনোবল বা একটা জায়গা আমি স্ট্রং জায়গা দেখাই দেই না, ওই বাটপারগুলা ঠুস করে ঢুকে এসে মানে আতঙ্ক ছড়ায়। এইটা আমার ওই যে ইউটিউব চ্যানেলও আছে কতগুলা বাটপার এগুলা। যাই হোক অসুবিধা নাই, এগুলা বাটপারি করবে, আমরা আমাদের কাজ করে যাব। ওরা আমাদের কিছুই করতে পারবে না, বরঞ্চ ওরাই এই যে হেনস্থা হয়েছে না এখানে এই কমেন্টটা করে, হেনস্থা হয়েছে না, ওর মান সম্মান ইজ্জত আছে। ও ওর মাথা মোটা লোকটা কোট আইডিতে দেখলাম একদম কোটটাই প্যান্ট পরা, ভদ্রবেশী শয়তান এটা, নিজেকে নিজে বহুত কিছু মনে করে এই ধরনের লোকগুলা। আচ্ছা ভাই, এখন আনোয়ারের বিষয়টা, আনোয়ার গ্যালভানাইজিং এর বিষয়টা, অনেক লোকেই খুব বিপদে আছেন জানি। এই যে 84 85 86 যে জোনটা ভাই, এই জোনটা কিন্তু ভালো মার্কেটে সে উঠতে পারে নাই। তো আমার কয়েক ভাই আমাকে পার্সোনালি আমার ইনবক্সে বলেছিলেন, আর আমি তখন তাদের সাথে, তারা কোন নিউজে ঢুকছে জানেন, ওনারা ঢুকেছেন যে আনোয়ার গ্যালভানাইজিং অনেক ল্যান্ড কিনেছে গাজীপুরের এইদিকে, সেই ল্যান্ডের ভিত্তিতে এই নিউজগুলো কিন্তু এইখানে এই মার্কেটে ইয়ে না, এখানে অনেক কিছু বিষয় জড়িত থাকে। তো ওই জায়গাতে আনোয়ার গ্যালভানাইজিং এর মনে আছে যে আপনাদের 22 সালে এটাকে এই 64 65 লেভেল থেকে 350 400 টাকা 350 টাকার মতন প্লে করেছে। এই দেখছেন এই লেভেলটা কোথায় ছিল, 65 টাকায় এটার সাপোর্ট ছিল। এটা হচ্ছে 20 সালের ঘটনা। সেই 20 সালের ঘটনাটাকে 21 22 সাল এটা প্লে করছিল কত সাল থেকে, 20 সালের 20 সাল থেকে, 20 সালের 27 আগস্ট থেকে শুরু করে এটাকে কোথায় পর্যন্ত নেওয়া হয়েছিল মনে আছে আপনাদের, এই যে এইদিকে 137, আর এর পরবর্তীতে 21 সালে, 21 সালে কোথায় নেওয়া হয়েছিল সেটা আপনাদেরকে দেখাই। যে 21 সাল, হ্যাঁ 21 সালের অক্টোবর মাসে এই যে একটা জায়গা যে 400 450 টাকা, বুঝেন এই জিনিস যে কোথায় আপনাদেরকে ডেলিভারি দিয়েছে। একটা জিনিস বলেছি যে কোনো শেয়ার যদি এরকম 5 গুণ 7 গুণ 10 গুণ বিগ ভলিউমের বিগ আপ ট্রেন্ড করে, মানে 5 7 গুণ গেম করে, ওই শেয়ার আর 5 7 10 বছরে গেম হয় না। ওই শেয়ার কেন হয় না জানেন, এটা বুঝেন যে উপরে উঠাইতে গেলে, উপরে উঠাইতে গেলেই মানুষ সেল দিবে, কারণ বিপদে আছে সবাই, উপরে যাদের আছে, যারা আছে তারা উপরে আছে। আহ, জামান ভাই, আসলে আপনারা তো অনেকে বোঝার চেষ্টা করেন না, আমি মানুষ একা, এত হাজার হাজার মেসেজের যতটুকু পারি সম্ভব দেই, কিন্তু সব তো সম্ভব না রে ভাই, প্রচুর মেসেজ, তো আমি একা মানুষ। এরপর আমার প্রচুর চাপের মধ্যে থেকেও আমি আপনাদেরকে এই জায়গাগুলোতে কাজ করি, আপনাদের বুঝছেন, একটু বোঝার চেষ্টা করেন রে ভাই। আমি ইনবক্সে মেসেজ অনেকে দেন, কিন্তু সবগুলো দেখা সম্ভব হয় না রে ভাই, এটা একটু বুঝেন ভাই। ঠিক আছে, তো আপনার যে টেক্সটাইলের কথাটা বলেছেন, যেটা আহ, আপনার কোন স্টকটার কথা জানি বলেছিলেন ভাইয়ে, এই যে মেসেজগুলো ইয়েতে চলে গেছে। আচ্ছা, তো এখন এই যে মুভমেন্টের ভিতরে অনেক অনেক শেয়ারগুলো কিন্তু ভালো ভালো ইনশাল্লাহ এই ইউটার্ন আসবে। মালিক স্পিনিং এর আমরা যখন ফুল মার্কেট ইয়েতে ছিল 24 25 টাকা থেকে 35 টাকা পর্যন্ত দফায় দফায় গিয়েছে। এখন কত আছে মালিক স্পিনিং, সম্ভবত 30 টাকার 31 টাকার করে। তো ওইদিকেও আবারও বাজারটা ঘুরলে মালিকটাও আবারও উঠবে ইনশাল্লাহ। মালিক বলেন, ওই যে সালভো কেমিক্যাল বলেন, এগুলো একটু এখনো ভালো পজিশনে আছে। মার্কেট এত পতনের ভিতরে সে প্রিভিয়াস জায়গাতে আসে নাই, হ্যাঁ।
তো টেকনোড্রাগটা একটু দেখি, টেকনোড্রাগ এর ভিতরে যাদের আসবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ দেখার জন্য। টেকনোড্রাগটা একদম এটা তো এখানেও কিছু উপরে ইয়ে হয়েছে। ক্যান্ডেলের যে চরিত্রটা টেকনোড্রাগ মোটামুটি সাপোর্ট যদি স্ট্রং সাপোর্টটা যদি ধরি আর একটু নিচে আছে ভাই, এটা 33 টাকা। এখন 33 টাকা 80 পয়সা আছে, তাহলে আর বেশি একটা নিচে নাই। হ্যাঁ, আরেকটা দিকেও আছে, এই যে প্রিভিয়াস হিস্ট্রি তো এখন যেখানে আছে এটাও সাপোর্ট আছে, ঠিক আছে। টেকনোটাকও ইনশাল্লাহ ভালো আছে। এখন সিমটেক্সের কথা, 23 টাকা একটা ডেলিভারি গেছে, আবার বিগ একটা পার্টি ইনভলভ করেছে ইয়েতে। তো ওই সময় দেখেন মার্কেট খারাপের ভিতরে যে প্রফিট দেয়, এইটা তো ওই যে এমডি আশিকের মতন ব্যাককলের বাচ্চারা ওরা বুঝে না এগুলা। এরা ওই চক্রান্তর লোক। তো তো সিমটেক্সটা ওই সময় আপনাদেরকে আমি আমার অ্যানালাইসিসে যেটা স্টক অ্যানালাইসিসে বলেছিলাম যে 25 টাকা টার্গেট, সেটা হিট করবে ইনশাল্লাহ। সিমটেক্সটা ওই দিকে যাচ্ছে, মার্কেট পতনও যেহেতু উপরে আছে, উপরে চলে যাবে, ওটা 25 টাকার ঘরটা। আর ফ্যাক ডিলটাও সেম, 23 টাকা 24 টাকার ঘরটাও ফ্যাক ডিলটাও আমি দেখেছি, ঠিক আছে। ফ্যাক ডিলটারও ওই ওই ইয়েটা আলোচনা আসছে। 20 টাকার ঘরে একটা হাত বদল হয়েছিল, একটা বড় ধরনের ইয়ে হয়েছে, ওরা ওই ওই নিয়েছে ওইটা। আশা করছি ওই ফ্যাক ডিলটাও উঠে যাবে, কেননা ও সাপ্লাই জোনটা পার করে উপরে শক্তভাবে ধরে রাখছে এই পতনের ভিতরেও। রবিটাও সেম ধরে রাখছে, শক্ত জায়গার মধ্যে ধরে রাখছে। রবি, ফ্যাকডিল, সিমটেক্স এগুলো সামনের দিকে ওই যে জায়গা পয়েন্টগুলোতে বলেছি। তারপরে আমি এগুলো নোট করে রাখি, একটা ভিডিও আপলোড দিব আপনাদের জন্য। এক নম্বরে হচ্ছে রবি, রবি 2 নম্বর সিমটেক্স, তারপরে ফ্যাকডিল, এই এই জাতীয় যদি আরো কিছু আসে 5-7-10টা আমি এটা দিব। আচ্ছা, এবার আসেন টেকনোডাকের বিষয়টা তাহলে ক্লিয়ার হয়ে গেছে না? আর এখনো ডাউন ট্রেন্ড ক্লিয়ার হয় না, এখানে একটা সাপোর্ট আছে। বাজার ঘুরলে, এখন বাজার ঘুরলে একটা জায়গা উপরের সাপোর্টটা হয়ে গেছে কি সাপ্লাই, সাপোর্টটা কি হয়েছে সাপ্লাই হয়ে গেছে। তো সাপ্লাই যেহেতু হয়েছে, সে এই জায়গাতে যারা আটকা আছে তারাও একটু চেষ্টা করবে বের হওয়ার জন্য। মোটামুটি আগামী আশা করছি যে যে যদি রোববারে বাজারটা ইউটার্ন হয়, রোববার বা সোমবার যেদিনই হয়, চলে আসছে যেহেতু সাপোর্ট একদম স্ট্রং সাপোর্টের ইন্ডেক্সের জায়গায়। আশা করছি রবি সোমবারের দিকে বাজারে একটা বাউন্স ব্যাকের সমূহ সম্ভাবনা দেখছি, ঠিক আছে। তো সেখান থেকে হয়তো উপরে উঠলে এই জায়গাগুলো, এই যে 38-39 গুলোতে আবার ধাক্কা খাবে। আচ্ছা, লভেলোটা, লভেলোটা দেখাচ্ছি আপনাদেরকে। লভেলো একই তো চিত্র, তো একই, তবুও তথাপিও আপনারা যদি আপনারা ক্যালকুলেশন মার্কেট কারেকশনের ক্যালকুলেশন করেন, তাহলে লভেলোটা কিন্তু ধরে রেখেছে। আপনারা খেয়াল করেছেন লভেলোটা প্রাইসটা ধরে রেখেছে। এর আগে যখন একবার এই যে 85-86 ঘরে আসছিল, আর আমি এটার কথা তখনও বলেছিলাম যে 97-98 টাকা, কিন্তু 97-98 পার করেও এই 85-86 লেভেল থেকে কিন্তু 103 টাকা পর্যন্ত গেছিল, ঠিক আছে। মনে আছে, এখানে অনেকেরই মনে আছে এটা। তো শ্রীফাটাও লিখে রাখি। তো ওইটা লেভেলটা উপরে গিয়েছিল, ঠিক আছে। তো এখন যেহেতু মার্কেটটার এত পতনের ভিতরে প্রাইসটা ধরে রাখছে, এটা আপনার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে সে এই চাপের মধ্যেও জায়গা ধরে রেখেছে। এখন উপরের দিকে যদি আসে বাজার ঘুরে, তখন যদি একটা মুভমেন্ট আসে, তখন সে অ্যানালাইসিসটা নতুন করে আসবে। হ্যাঁ, তো এখন যে জায়গাটা আছে 104-5 টাকার মধ্যে আবারও একটা ধাক্কা খেতে পারে। আচ্ছা, এর মধ্যে আরেকটা দেখাচ্ছি হচ্ছে মাগুরা পেপার। মাগুরাটারও মনে হয় মাগুরা পেপারের যে জায়গাটা দেখি কোথায় ধরে রাখছে, এটাও ভালো জায়গায় ধরে রাখছে। এর আগে কিন্তু একবার এই 90 টাকার কাছাকাছি থেকে আমরা একটা বলেছিলাম যে 112-13 টাকার দিকে মাগুরা পেপারের একটা সাপ্লাই আছে। হ্যাঁ, তো আমার মাথায় মনে আছে, ও আপনার এই কারণে আমি এই জিনিসটা সামনে নিয়ে আসছি। তো এই জায়গাটাতে মাগুরা পেপারটাও ইনশাল্লাহ ওই ধরনের ইয়েতে আসবে, ঠিক আছে। তো এখন 111 টাকা 12 টাকা ওই জায়গাটাতে আবার সাপ্লাইটা রয়ে গেছে ওখানে, তো সেখানে ইয়ে হবে। হ্যাঁ, তো আহ, রূপালী লাইফটা, রূপালী লাইফটার পজিশনটা আপনাদেরকে দেখিয়ে দেই।
এখানে এই যে দেখছেন এই ক্যান্ডেলটা যখনই তৈরি হয় উপরের লেভেলে আপনাদেরকে সিস্টেমগুলো শিখানো আছে যে ইনভার্টেড হ্যামার যদি উপরে তৈরি হয় তার মানে তার একটা সেল প্রেশার আসে। তো এইদিকে বেশ একটা ভালো সেল প্রেশার হয়েছে, এই ভলিউমগুলো বলতেছে যে এই যে একটা দুইটা তিনটা আপের চারটা আপের মধ্যে একটা সাপ্লাই হয়েছে। তো সাপ্লাইটা হয়েছে, এখন হয়তো বা আরও কিছুদিন স্লো থাকতে পারে, এবং এই যে রেড জোনে যদি ঢুকে তাহলে আরেকটু সময় নেবে। এখন যদি আমি সাপোর্ট লেভেলটা ধরি রূপালী লাইফে, তাহলে 109 টাকার ঘর, এই 109 টাকার ঘরে সাপোর্ট লেভেলটা আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর এশিয়াটিক ল্যাবের কথা একটা কথা বলেছেন, এই সাপোর্ট লেভেল থেকে ঘুরলে আবারও রূপালী ল্যাবের এই জায়গাটাতে আবার মানে ইয়ে করবে, এটা আবার কখন আসে সেটা দেখার বিষয়। এশিয়াটিক ল্যাবের এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাবটাও ভালো অবস্থানে মার্কেট পতনের ভিতরে ধরে রেখেছে প্রাইসটা 158 ঘরে। এই ক্যান্ডেলগুলো একেবারে খারাপ দুর্বল না, এই প্রত্যেকটা ক্যান্ডেলের, তার মানে এটাতে একটা সাপোর্টিং ইয়েটা এশিয়াটিক ল্যাব, যে আপনারা এশিয়াটিক ল্যাবটা দেখতেছি সেটা 58 টাকা লেভেলে যে ধরে রেখেছে, তার যদি একটু আমি বেস যেটা সাপোর্টের বেস যেটা সেটা 55 লেভেল। এবং আপনি খেয়াল করে দেখেন এই যে ক্যান্ডেলটা বড় একটা ক্যান্ডেল, মানে সে সাপোর্টটা টাচ করে, এগুলা ইন্ডিকেটর যারা বুঝে তারা জানে। হ্যাঁ, আহ, সেটা আইবিপিটা দেখা দিবে, এটা শেষ করে একটু একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, তাহলে এটা এই এশিয়াটিক ক্লাবের তারা সাপোর্টটা যে টাচ করাইছে, এটা এই ক্যান্ডেলটা বুঝাই দিছে কেন, যে সে যে গ্যাপটা ফিল আপ সেটা সাপোর্টটা টাচ করে বুঝাই দিছে। এটা দেখবে যে মার্কেটের ইন্ডেক্সের বেলাও এই ঘটনাটাই, যখনই এনগালফিং বা বাউন্স ব্যাক ক্যান্ডেল তৈরি করবে তখন এই ইন্ডেক্সের ক্ষেত্রে এই কাজটা, মূল মার্কেট ইন্ডেক্সেও এই কাজটাই করবে। তো এখন এটার এই যে এশিয়াটিক ল্যাবটার ভালো অবস্থান ধরে রেখেছে, এখন উপরে সাপ্লাইটা আগের যে জায়গাটা ছিল ওইটাই ধরে 63 টাকার ঘরটা, এইটা পার করলে পরবর্তী নির্দেশনা বা পরবর্তী ইয়েটা হিস্ট্রিটা আসবে। তবু আপনাদেরকে পরবর্তী হিস্ট্রিটা যদি এটা পার করতে পারে, মানে 63 টাকা 65 টাকা পার করতে পারে, তখন এর উপরের দিকে আরও কিছু জায়গা আছে। এবং সেই জায়গাটার যাওয়ার জন্য কেন কিছু রিজন আছে, এই যে উপরে যে গ্যাপগুলো আছে না, 64 টাকা 68 টাকা থেকে 73 টাকা পর্যন্ত একটা গ্যাপ আছে উপরের, ওই গ্যাপটা ফিল আপের জন্য সে যখনই যাবে ওইটা উঠবে, একটা সময় উঠবে সে। ঠিক আছে, তো এখন আপাতত যে সাপ্লাই জোনটা আছে সেটা আহ, ওই জায়গাটা 63 টাকার ঘর দেখেন। আচ্ছা, জেমিনিসির ব্যাপারে কালকেও ভাই বলেছেন যে জেমিনিসিটা অনেক রিকোয়েস্ট, তো তো যতটুকু আমি আমার ক্যাপাবিলিটির মধ্যে আছে আমি দেখিয়ে যাব। জেমিনিসিটার যদি শক্ত সাপোর্ট একটা জায়গা ধরেন তাহলে 158 টাকা, তা আছে 165 টাকা, ফাইন জায়গা আছে, এমন একটা বেশি পার্থক্য নাই। এগুলো শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস। আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো দেখাচ্ছি, এই টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে আপনারা তাদের ভিতরগত অবস্থানগুলো এবং যে নিউজগুলো আছে এগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে দেখবেন। ঠিক আছে, ওইটার ভিতরের বিষয়গুলোর উপরে ভিত্তি করে তার উপরে নিচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে জেমিনিসিটা আপনার স্ট্রং সাপোর্ট যদি বলি 158 টাকা 56 টাকা লেভেলটা ধরেন, আর এখন আছে 165 টাকা। এখন উপরে ওই যে সাপ্লাই জোনটা, এটা আগেরটাই 199 টাকা বা 98 টাকা, এইটা 200 টাকা ক্রস করলে তখন গিয়ে আপনার বড় যে সাপ্লাইটা আসবে সেটা কোথায় আসবে সেটা আপনাদেরকে একটু দেখাই। একটা হচ্ছে 229 টাকা থেকে 269 টাকা। আর জেমিনিসি এগুলো লো পেড আপ, তো এগুলো এই ধরনেরই ঘটনা, উপরের বিগ সাপ্লাই জায়গা ধরে, যেমন সিবিও 268 টাকা 66 টাকার দিকে যাবে, তাহলে এইদিকে আছে আপনার 265 টাকার 55-56 টাকার দিকে এই জেমিনিসির আছে, ওইটা ব্রেকআউট করলে তারপর পরেরটা পরে হবে। ঠিক আছে, এরপরে বিপিপিএল, বারাকা পতেঙ্গা, বিপিপিএলটা এটা এটা তো পুরাই সাপোর্ট ভেঙে নিচে আসছে, এটা পুরাই সাপোর্ট ভেঙে এখনো নিচে অবস্থান করছে। বারাকা পতেঙ্গাটা 15 টাকার ঘরে বেশ একটা শক্তভাবে ধরে রাখার চেষ্টা করেছিল, বাট এইবার মার্কেটের পতনের সাথে সে ভালো একটা ইয়ে করেছে। এবং দেখেন এই যে সাপোর্ট জোনের নিচে এখনো পর্যন্ত সে সাপোর্ট জোনের নিচে আছে, এবং এদিকে তার বহু গ্যাপ রেখে সে উঠেছিল। যেহেতু সাপোর্ট জোনের নিচে আছে, সাপোর্ট জোনের উপরে যদি সে
মার্কেট ফলিং এর মধ্যে সে নিচে ট্রেড করে সাপোর্ট জোনের উপরে, এটার সাথে একটু কম্পেয়ারটা করা যায় আইবিপি, তাহলে আইবিপি এদেরও যারা আছেন তাদেরও বুঝে ফেলবেন বিষয়টা। আইবিপি আর বিপি বারাকা পতেঙ্গা দিয়ে বুঝিয়ে দিলে আপনারা আইবিপি আর বারাকা পতেঙ্গার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এখন এই যে বিপিপিএল এর টোটাল সাপোর্ট জোনটা ভেঙে একদম নিচে চলে আসছে, ঠিক আছে। এখন বাজার করলে তারা মার্কেট মেকাররা ইচ্ছা করলে এখান থেকে উঠাইতে পারে, এটা মার্কেট মেকারদের উপর ডিপেন্ড করে। আর যদি তারা না উঠায় তাহলে এই যে গ্যাপগুলোর নেক্সট সাপোর্ট জোনটা হচ্ছে 11 টাকা 80 পয়সা, নেক্সট সাপোর্ট জোনটা 11 টাকা 80 পয়সা। আর গ্যাপ আছে অনেক নিচে, গ্যাপ আছে 10 টাকা 40 পয়সা। বারাকা পতাঙ্গার যে গ্যাপ, নিচের গ্যাপ যদি এটা ফিল আপ করতে আসে তাহলে তাকে আসতে হবে 10 টাকা 40 পয়সা 50 পয়সার ঘরটা, হ্যাঁ। এই 10 টাকা 40 পয়সা আসলে তার গ্যাপ ফিল আপ হবে। এটা টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করেন তারা বুঝেন। আর যদি গ্যাপ না ফিল আপ করে যদি এখন মার্কেট পেকাররা চায় ওইখান থেকে উঠাইতে পারে, তাহলে এটার সাথে আপনাকে আইবিপিটা মিলাই দিই, তাহলে যারা আইবিপি আছে তাদের ভিতরে একটা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এই চিত্রটা দেখেন, গতকালকের মানে লাস্ট ট্রেডের কাজটা যেটা হয়েছে, একদম সাপোর্ট জোনের নিচে মারছে। নিচে বলতে কোন নিচে? না রে ভাই, এখনো পর্যন্ত ওই নিচে। আচ্ছা আমি একটু ক্লোজ করে দেখাই সে কি করছে। হ্যাঁ, ওর সাপোর্ট জোন ভাঙছিল, সাপোর্ট জোন ভাঙছে, দেখছেন? খেয়াল করেন আইবিপির জায়গাটা, সাপোর্ট জোন ভাঙছে, কিন্তু ওই যে বারাকা পতাঙ্গা যেটা করে নাই, করতে পারে নাই, এই আইবিপিটা করছে। ভাইঙ্গা কত পর্যন্ত মারছে? 11 টাকা 70 পয়সা। তার মানে সাপোর্ট জোনের একদম লোয়ার যে সাপোর্টটা ছিল সেই সাপোর্ট জোনের নিচে মারছে, মারার পরে ক্লোজটা দিছে সাপোর্ট জোনের উপরে। আপনারা কি ক্লিয়ার হয়েছেন কিনা আইবিপির বিষয়টা? একটু আমাকে কমেন্ট করে জানান আইবিপির বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা। সে সাপোর্ট জোনের নিচে নামাইছে, আতঙ্ক সৃষ্টি করছে, করার পরে ক্লোজিংটা দিয়ে ফেলেছে একদম বটম সাইডের যে সাপোর্টটা, সেই সাপোর্টটার মধ্যে দিয়ে ফেলেছে ক্লোজ। তার মানে তার বিপদ এখনো পর্যন্ত বিপদ সীমার উপরে আছে, সে মানে বাহিরে আছে। তো এখনো পর্যন্ত বিপদ সীমার বাইরে আইবিপিটা আছে। এখন এই কেন আছে সেটা আপনাদেরকে একটু বিচার বিশ্লেষণ করে বোঝাই যে এই জায়গাটাতে ইনভলভমেন্ট বহু লোকের। দেখেন এই জায়গাটা আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি, তাহলে আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন যে এই দেখছেন এই জোনটা কত বড় জোন। এই জোনটাতে এটা যদিও এখন সাপ্লাই ক্রিয়েটের মতন হয়ে আছে, কিন্তু এই জায়গাটার ভিতরে অনেকের বড় বড় ইনভেস্ট আছে। এটা নিয়ে কিছু বিতর্কত যে নিউজটা যে সম্ভবত আফগানিস্তানের সাথে তাদের মেডিসিনের কোনো একটা প্রোডাক্টের কন্ট্রাক্ট হয়েছে, এবং তাদের যে বি ক্যাটাগরি যে আছে ডিভিডেন্ডও দিয়েছে। সুতরাং এখানে ইনভলভমেন্ট অনেক বড় বড় লোকেরও আছে, এবং প্রতিদিন দেখেছেন যে 5 লাখ 7 লাখ বাই সেল হয়েছে। এখানে সহজে যে ছেড়ে দিবে তা না, এবং ভালো হলে উপরের জায়গাগুলো সাপ্লাই 1380টার পরবর্তীতে আছে একটা 15 টাকা 60 পয়সা। 15 টাকা 60 পয়সার সাপ্লাইগুলো এমন একটা কঠিন না, কঠিনের জায়গা হচ্ছে 18 টাকা আইবিপি। আপনারা যদি ধৈর্য রাখতে পারেন, যেমন ইন্ট্রাকো 22 টাকা 20 টাকার ঘরে আপনাদেরকে আমি বলেছি না যে ধৈর্য রাখেন, এটা 28 টাকা 29 টাকা যাবে। এখন তো দেখছি যে ইন্ট্রাকো এই পড়ন্ত মার্কেটে প্লাসে আছে না, ইন্ট্রাকো তো 32 টাকার দিকে রওনা দিছে, এটা তো চলে যাবে। নিচে সবুজ কেন? ওই যে প্রথম ট্রেডটা, আপনাদেরকে এই জিনিসগুলো তো বলছি কয়েকবার, যে প্রথম ট্রেডটা যখন নিচে করে এবং ক্লোজ যদি উপরে দেয় তাহলে ক্যান্ডেল সবুজ হয়। আর প্রথম ট্রেডটা যদি উপরে করে আর ক্লোজ দেয় যদি নিচে, তাহলে ক্যান্ডেল লাল হয়। এই ক্যান্ডেল লাল সবুজের খেলা হচ্ছে এটা। সবুজ ক্যান্ডেল তখনই হয় যখন নিচে ট্রেড করে, ওই যেখানে ট্রেড করে তার চেয়ে উপরে ক্লোজ দেয়, তখন ক্যান্ডেলটা গ্রিন হয়। আর যদি কোনো শেয়ার একদম ফার্স্ট ট্রেডটা, প্রথম ট্রেডটা 10টার ট্রেডটা যদি উপরে করে নিচে ক্লোজ দেয় তাহলে রেড হয়। তো রেডগুলোর একটা থাকে, যে প্যাটার্ন থাকে, যে সে আর একটু নিচে আসার চেষ্টা করে, আর নিচে থেকে যখন নিচে থেকে একটা ট্রেড করে উপরের দিকে যায় তখন সে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা দেখায়। এটা হচ্ছে টেকনিক্যালি বিষয়, এই ক্যান্ডেলের বিষয়গুলো, ঠিক আছে। এবার অলটেক্সের কথা বলেছেন। এই অলটেক্সটা মানে যেই মার্কেটের চিত্র, বাজার ফল করেছে কিন্তু সে অবস্থান ধরে রেখেছে, সাপোর্টের মধ্যে আছে, সমস্যা নাই। এখন যারা এটার এই অলটেক্স নিয়ে প্লে করে বা যেদিকে আছে অবস্থানে আছেন, তারা
বুঝেন কি করবেন না করবেন, কিন্তু সিগন্যালটা এখনো ডাউন ট্রেন্ডে আছে, হয়তো বা আরো কিছু সময় এখানে এই সাপোর্ট জোনটাকে আরো কিছু কালেকশন করবে, করে তারপরে হয়তো সিদ্ধান্ত নেবে, অথবা রবিবারে বাজার ঘুরলে তাদের কি প্ল্যানিং আছে সেই প্ল্যানিং অনুযায়ী রবিবারের চিত্র দেখলে তখন বোঝা যাবে সে কি করতে চাচ্ছে, এখানে কি আরো কিছুদিন কালেকশন করবে না এখনই যাবে, সেটা একটা দেখার বিষয়। তাহলে এটা হচ্ছে অল টেক্সের বিষয়। আর এখন তার 15 টাকার উপরে গেলে ব্রেকআউট হবে, 15 টাকা পর্যন্ত তার এই সাপ্লাইটা, ঠিক আছে। তো আহ, এবার ইটিএল এর ব্যাপারে, ইটিএলও অনেকে খুব পেন পাচ্ছেন ইটিএলটা, সেটাও ইটিএলটা নিয়ে আসি। ইটিএলটা এই দেখেন, ইটিএলটা 10 টাকার ঘরে বেশ বেশ ভালো শক্ত অবস্থানে ধরে রেখেছিল, মার্কেটে একটা প্রেশার ক্রিয়েট করাতে 9 টাকা 60 পয়সা বা 50 পয়সা পর্যন্ত আসছে। এখন তার আরো স্ট্রং জোন নিচে যে আছে, কোন জায়গাটাতে আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন যে জায়গাটা আছে এটাও স্ট্রং জোন, এইখান থেকে 9 টাকা 20 থেকে 9 টাকা 60 70 পয়সা পুরাটাই একটা সাপোর্ট জোন আছে, ঠিক আছে। এখন উপরের জায়গাটা, এখন এই সাপোর্টটা সাপ্লাই ধরেই নেন আপাতত, কেননা ওর ওই টাইমে একটা মার্কেট যখন ভালো অবস্থানে ছিল এখানে একটা সাপোর্ট ক্রিয়েট আছে, এবং আইবিপির মতন এখানেও মানুষের ইনভেস্টমেন্ট আছে, আইবিপির মতনও এখানে আহ, আহ, মুন্নো সিরামিক 2% ক্যাশ দিয়েছে, এটা তো ভালোই। এখন দেখেন ডিভিডেন্ডের পরে প্লে করে কিনা। ক্যাশ ডিভিডেন্ড 2% দিছে প্রাইসের অনুযায়ী, আহ, তাও ভালো। এই ধরনের ছোটোখাটো যেগুলো দেয় এগুলো গেমলিং হয়, যেমন ওই যে সালভো কেমিক্যালটা 2.5% দিয়ে ভালো একটা গেম করছে না, এটাও করতে পারে। তো এখন ইটিএল এর কথাটা বলি আপনাকে, ওর ব্রেকআউট হচ্ছে 11 টাকা 30 পয়সা। তো আশা করছি বাজার যদি ঘুরে আহ, কয়েকটা সেক্টরের সাথে টেক্সটাইল সেক্টরটারও একটা মুভমেন্ট আমি আশা করছি, কেননা টেক্সটাইল সেক্টরের অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের পর্যন্ত একটা প্লে রোল আমরা প্রতি বছরই দেখি এটা। তারপরে আইবিপি থেকে শুরু করে ফুয়াং ফুড ফুয়াং সিরামিক এগুলোর একটা মুভমেন্ট আমরা দেখি প্রতি বছর, অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর নভেম্বর পর্যন্ত একটা প্লে রোল থাকে। হ্যাঁ, ফুয়াং সিরামিক ফুয়াং ফুড এগুলো প্রিভিয়াস হিস্ট্রি থেকে আমার যতটুকু নলেজে আছে এগুলো হয় ওই টাইমটাতে, ঠিক আছে। তো এখন এই গেল এটা। এখন জেনেক্সিলের কথা ভাই বলতেছে বারবার, জেনেক্সিলটা আচ্ছা এটা এটিএলটা আর একটু ক্লারিফাই করি। যদি সে 11.50টা ক্রস করতে পারে, করবে আশা করি, তো এদিকে 12 টাকার দিকে 12 টাকা 20 30 পয়সা এদিকে বেশ একটা সাপ্লাই আছে। হ্যাঁ, এই সাপ্লাই পর্যন্ত আপাতত আপনারা মাথায় রাখেন, পরবর্তীতে যদি সে ধাপে ধাপে প্লেরোল করে তাহলে উপরে কোন জায়গা আছে 17 টাকার পর্যন্ত আছে, সেটা পরবর্তীতে আপনারা এখন আপাতত 12 টাকা 30 40 50 পয়সাটা রাখেন। 11টাকাটাতে ইনভেস্টমেন্ট আছে অনেক বড় বড় লোকজনের। হ্যাঁ, ওইটা পার করবে আশা করছি। তো ডোমিনেন্সটা ভালো একটা পজিশনে মার্কেটের মধ্যেও যেহেতু ভালো অবস্থানে আছে, এবং ডোমিনেন্সটাও ভালো অবস্থানে আছে, এটা আরও উপরের দিকে যাওয়ার একটা সময়। ডোমিনেন্স আর একটা হচ্ছে যে একপিপিএল এবং ডোমিনেন্স দুইটার পজিশন ভালো, বুঝছেন। তো ডোমিনেন্সের যেটা গতকালকে একটা বিগ ভলিউম সেল গেছে, দেখেন এই যে ভলিউমের ঘরটা একটু দেখেন, এই ভলিউমটা একটু বড় মাত্রার ডোমিনেন্স। এখানে সম্ভবত একটা প্রফিট টেকিং হয়েছে, কেননা 16 টাকা থেকে উঠাইছে এটার। হ্যাঁ, এখানে ডোমিনেন্সের একটা ইয়ে হয়েছে, মানে প্রফিট টেকিং এর লক্ষণ। কিভাবে বুঝছি, ওই যে ওভার ভলিউমটা, ঠিক আছে, আপনারা জানেন। এখন এখান থেকে আগামীকালকে, আগামী রবিবারে উপরে একটা ট্রেড হবে, উপরে একটা ট্রেড হবে, যেটা আপনাদেরকে ম্যাগনা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলেছি, বা আহ, এই ধরনের যেই সব প্রিভিয়াস হিস্ট্রিতে বলেছি, সেম ঘটনাটা ডোমিনেন্সের উপরে একটা ট্রেড হবে। সেটা প্রিভিয়াস হিস্ট্রিতে একটু চলে যায় কত পর্যন্ত হতে পারে বা কোথায় থেকে আবার হতে পারে, সম্ভবত 2170 70-এর দিক থেকে এদিকে গ্যাপটাও তার ফিল আপ হয়ে গেল, ডেলিভারিটাও হয়ে গেল, কেননা ওইটা একটা আগের ইয়া ইয়া ছিল, ওইটাকে কি বলে, এই যে ফ্লোর প্রাইস, শিবলি সাহেবের ফ্লোর প্রাইস ছিল, যেটা মানুষকে ধ্বংস করছে। এই ফ্লোর প্রাইস এখনো ব্যাক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস উঠায় নাই। তো কেন উঠায় নাই এর জবাব আমরা চাই, মানুষের হাজার হাজার কোটি টাকা ব্লক কেন করে রাখা হয়েছে এর জবাব আমরা চাই। তো ডোমিনেসটা আগামীকালকে হয়তো বা আগামী ওয়ার্কিং ডেসে
21 70 80-র দিকে একটা ট্রেড করতে পারে বা এরও নিচেও করতে পারে, করে একটা ডেলিভারি যাবে রোববারে, অলরেডি দিয়ে ফেলেছে, বৃহস্পতিবারে একটা ডেলিভারি দিয়েছে। এরপরে রিটেস্ট করে না সেখান থেকে আবার নিচে আসে, সেটা পরবর্তী হিস্ট্রি আমাদেরকে বলে দিবে। তো এখন এই ডোমিনেন্সের বিষয়টা এখানে এ পর্যন্ত। এখানে যে উপরে ট্রেডটা করে ছাড়বে তার নমুনা হচ্ছে বিগ ভলিউমের গতকালকে একটা সাপ্লাই গিয়েছে। এখন আগামী ট্রেডে উপরে একটা ট্রেড করবে, যেটা অন্যান্য সিস্টেমেটিক আপনাদেরকে দেখিয়েছে যা ঘটেছে। আর ইন্স্যুরেন্সের, জেনারেল ইন্স্যুরেন্সের কথা আপনাদেরকে বলেছি যে একটা স্মার্ট মানি ঢুকেছে গত সপ্তাহে। এখন এইগুলো কিছু কিছু স্টক ভালো, ইন্স্যুরেন্সগুলো একটা মুভমেন্ট টোটাল সেক্টরে আমরা আশা করছি দেখব, লক্ষণ তাই দেখছি আমি ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটার মধ্যে। আচ্ছা, এগুলো ডোমিনেন্স। তারপরে দেখেছেন ব্যাংকিং সেক্টরের 5টা 6টা দুর্বল ব্যাংকে মাঝখান দিয়ে একটা প্লে করে ভালো একটা জায়গা নিয়ে 5 7 দিন, ওইগুলো 5 7 দিন 10 দিন হল্টেড হলেও কি ভাই, 10 পয়সা 10 পয়সা করে উঠতে উঠতে তো মানুষের কিনা দাম যায় নাই। আর এমন জায়গা থেকে আবার ব্যাক করছে, সেখানেও আপনারা কেউ বের হইতে পারছেন কিনা জানি না। তো এই হচ্ছে আজকের অবস্থান। 1 ঘন্টা হয়ে গেছে, যে আলোচনাগুলো করেছি আপনারা কোনো ওই যে যারা এই যে যে আশিক টাইপের যেগুলো আছে, ওই যে এমডি আশিক টাইপের বাটপারদের আহ, আতঙ্কিত ছড়ানো জায়গা যেগুলো আছে, এগুলো থেকে সতর্ক থাকবেন। সবার পুঁজি নিরাপদে থাকুক, আমি এটাই দোয়া করি, কামনা করি। আমার লক্ষ্য উদ্দেশ্য আপনারা যেন একটু বাটপারদের হাতে না পড়েন। ওই উপরে গেলে স্বপ্ন দেখায় আকাশ ছুঁইব, নিচে আসলে স্বপ্ন দেখায় পাতাল ছুঁইব, ধ্বংস হইব। এই বাটপারদের থেকে সাবধানে থাকবেন, বুঝছেন? এদের কোনো কথাই কান দিবেন না। আপনার স্টকটা একটা ভালো জায়গা থাকলে, ভালো স্টকে থাকলে আপনারটা বাজার পতনের পরে যখন ঘুরবে, উত্থান পতনের ভিতরেই বাজার, তো উত্থান পতনের ভিতরে যখন বাজারটা ঘুরে যাবে, তখন আপনাকে আপনার শেয়ারটাকে অন্তত পক্ষে আপনি ভালো জায়গায়, ভালো ইয়েতে যেটুকু নামছে সেটুকু অন্তত রিকভারি করে আপনার পুঁজিটা ফেরত দিবে, এতটুকু নিশ্চিন্তে থাকেন। এগুলা কোনো ভয়ের কারণ নাই, ঠিক আছে? জেনেক্সিলটা শেষ দেখিয়ে দিই। আহ, জেনেক্সিলটা ক্যান্ডেলটা খারাপ করে নাই, এটা যদিও উপরে ট্রেড করে নিচে করছে, এটা ইনভার্টেড হ্যামার তৈরি করেছে, ইনভার্টেড হ্যামার করেছে, এবং এই জায়গাটাতে একটা সাপোর্টের মোটামুটি একটা সাপোর্ট আছে এখানে। যদি আরেকটু নিচে ধরি তাহলে 29 টাকা 28 টাকা 80 পয়সা 90 পয়সা, বা 29 টাকা আছে, কত, 29 টাকা 20 পয়সা। সমস্যা নাই, এখান থেকে ইউটার্ন আসবে ইনশাল্লাহ। ফ্যাকডিল টা ভালো, এখনো ফ্যাকডিলের জায়গাটা ধরে রেখেছে মার্কেট পতনের মতো। ফ্যাকডিল এবং সিমটেক্স দুইটাই ধরে রেখেছে, ভালো জায়গা ধরে রেখেছে। আহ, ভালো, এখনো পজিশনটা ভালো আছে, খারাপ না। যদিও গতকালকের ক্যান্ডেলটা আহ, একটা হ্যামার ক্যান্ডেল করেছে। এখন এবং সে মুভিং অ্যাভারেজের উপরে আছে, ভালো অবস্থানে আছে। এখন রোববারে যদি সে একটা ইনভার্টেড হ্যামার বা ড্রাগন ফ্লাই বা এই টাইপের কোনো ক্যান্ডেল করে, তাহলে কিন্তু আপনার ভালো অবস্থানে চলে যাবে। এবং আমি বলেছি যে এটা এদিকে 21 টাকার ঘরটার থেকেও উপরে আরেকটা জায়গা, ভালো জায়গা আছে, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা 23 টাকা, 23 টাকার ঘরটা, 23 24 টাকার ঘরটা, এটা আছে, ঠিক আছে? তো মুভমেন্ট যখন আসবে তখন এগুলো অবশ্যই আসবে ইনশাল্লাহ। তো ফ্যাকডিলটাও ভয়ের কোনো কারণ নাই, মার্কেটের মধ্যে পতনের কারেকশনের মধ্যে ধরে রেখেছে, ভালো হবে, এটা ভালো লক্ষণ। তো বাকি ফরচুন, লঙ্কা বাংলা, তারপরে বেস্ট হোল্ডিং, তিনটা আমি আপনাদেরকে উইদাউট গ্রাফিক দেখিয়ে বলে দিচ্ছি। এই ফরচুন, লঙ্কা বাংলা, আর হচ্ছে ইয়েটা বেস্ট হোল্ডিং, 18 টাকার জোনটা হচ্ছে তার বড় ধরনের সাপ্লাই জোন, ঠিক আছে? এটা হচ্ছে বেশ ভয়ানক জায়গা, ওইটা পার করলে পরবর্তীতে আসবে। কিন্তু এখন যে জায়গা আছে এখান থেকে বাজার করলে ওই জায়গা পর্যন্ত আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, সবাই মনোযোগ সহকারে শোনার জন্য, এবং যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, মার্কেটের কথাগুলো বলেছি। দুলামিয়া কটন গেমলিং শেয়ার, ওইগুলোর বিষয়টা এখানে না নাই। তাল্লু স্পিনিংটাও ভয়ের কারণ নাই, এই 10 20 পয়সা 30 পয়সা এগুলা বটম সাইডে আছে রে ভাই, এগুলার নিয়ে আমার কস্টিং হচ্ছে তাল্লু স্পিনিংয়ের 10 টাকার উপরে। আমি একবার 8 টাকা থেকে 12 টাকা প্রফিট নিছি, আবার ওই যে ডিভিডেন্ডের একটা রিউমার ছড়াইছিল, ঢুকে 13 টাকায় ঢুকছিলাম, পরে অ্যাভারেজ করে ওই সময় 10 টাকার নিচেও নামে নাই, কয়েকবার আপ অ্যান্ড ডাউনে
করেছিলাম, মূল শেয়ারটা আমার এখনো আছে, অল্প কিছু শেয়ার আছে, ওগুলা ওই আমার কিনা দাম না গেলে যতদিন লাগে, 2 বছর লাগলে 2 বছর পরে বিক্রি করবো, সমস্যা নাই। তালু স্পিনিং রানিং আছে, সমস্যা নাই, আমি ওই দিকের পর্যন্ত অপেক্ষা করব। ভয়ের কোনো কারণ নাই ভাই। ভয় করছেন তো আপনি, ওই যে বললাম না যে জো ডার গিয়া সো মার গিয়া, তো ভয়ের কিছু নাই। সাহস রাখেন, মনোবল থাকেন, আপনি শুধু মার্জিন ইউজ করবেন না, আরেকটা জিনিস করবেন না, এই যে যেসব পাগল ছাগলা এসে এইসব ব্যাড কমেন্ট করে, এগুলার কথায় কখনো আতঙ্কিত হবেন না। আপনার পুঁজি আপনি কিভাবে রক্ষা করবেন, সেটা আপনার কাছে রাখবেন। আপনি সেল করছেন, লসটা রিয়েলাইজ হয়েছে, ওইটা রিকভারি হবে না, ধরে রাখবেন, এটা আপ হবে, আপনারটা ইনশাল্লাহ ইয়ে আপে যাবে। হ্যাঁ, এই যে আইসিবির কাছে যেসব শেয়ার আছে, তালু স্পিনিং আইসিবির কাছে আছে দেখে আমি ধরে রাখছি। আর তালু স্পিনিং এর আইসিবির রেটটা আপনাদেরকে বলে দিই, 26 টাকা 30 পয়সা, 59 লাখ শেয়ার আইসিবির কাছে তাল্লু স্পিনিং আছে। আর কিছু জানতে চান বলেন তাল্লু সম্পর্কে? এই কারণে আমি ধরে রাখছি যে আইসিবি আজ হোক আর 1 বছর পরে হোক আর 2 বছর পরে হোক, ও 26 টাকার ঘরের পার করে আরও উপরে নেবে। বিকন ফার্মাতে আমি এই জিনিসটা মাথা থেকে ছুটে যাওয়ার কারণে বিকন ফার্মার মূল মূল প্রফিটটা ধরতে পারে না। 14 টাকার শেয়ার 400 টাকা গেছে, বুঝছেন? তো আইসিবির কাছে যেসব শেয়ার থাকে, ওইগুলা আজ হোক কাল হোক পরশু হোক 1 বছর পরে হোক, এগুলাতে প্রফিট দিতে বাধ্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।